15ই ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন তাদের সংলাপ কার্যক্রম শুরু করেছে এবং একটা ঐকমত্যে পৌঁছবার জন্য ইতিমধ্যে 6টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। 11টির মধ্যে কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হচ্ছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই কমিশন কাজ শুরু করেছে, যদিও যেটা বোঝা যাচ্ছে যে কমিশনের যিনি ভাইস চেয়ার প্রফেসর ডক্টর আলী রিয়াজ তিনি মূলত অপারেশনাল পার্টটা হ্যান্ডেল করবেন। প্রথম দিনের যেটাকে তারা উদ্বোধনী অনুষ্ঠান বলছেন, প্রায় 27টির মতো রাজনৈতিক দলের শতাধিক নেতা সেখানে অংশ নিয়েছেন এবং আলোচনার কতগুলো ট্রেন্ড খুবই লক্ষণীয়। যে বিএনপি বলেছে তারা দ্রুত নির্বাচন চায়, জামাত বলেছে তারা সংস্কার চায়, সরকার একটা ঐকমত্য পৌঁছবার চেষ্টা করবে। আমরা চাই জাতীয় ঐকমত্য এই বা ন্যাশনাল কনসেনসাস এটা হওয়া অত্যন্ত জরুরি। দীর্ঘদিন যাবৎ আমরা এটা বলে এসেছি যে কিছু বিষয়ে জাতীয় ঐকমত্য থাকা দরকার। এই কমিশন যদি সেটা করতে পারে নিঃসন্দেহে এটা ভালো দিক হবে। তবে এটাও ঠিক যে নির্বাচনটা দ্রুত হওয়া বাঞ্ছনীয়। সরকার যদি ভালোভাবে পারফর্ম করতে পারত তাহলে হয়তো তারা আরও বেশি সময় নিতে পারত, মানুষও তাদের সময় দিত। কিন্তু যেহেতু অর্থনৈতিক অস্থিতিশীলতা রয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরম ব্যর্থতার কারণে মানুষ খানিকটা অতিষ্ঠ এবং রাজনীতিতে একটা ধোঁয়াটে ভাব আছে, এক ধরনের ধোঁয়াশা আছে। সরকারের ভেতরে থাকা কিছু উপদেষ্টা সরাসরি রাজনৈতিক দল করতে চাইছেন এবং তাদেরকে কেউ কেউ সহযোগিতা করছেন সরকারের থেকেই। আর সেটি নিয়ে মানুষের মধ্যে সরকারের নিরপেক্ষতা যে নেই সেই প্রশ্ন আছে এবং রাজনৈতিক দলগুলো এটি নিয়ে অনেকটাই শঙ্কার মধ্যে আছে। রাজনৈতিক দল যে কেউ করতে পারেন, যে কেউ করবার অধিকার আছে এবং এই ছাত্র আন্দোলনে থাকার সামনের সারিতে ছাত্র নেতারা রাজনৈতিক দল করবেন সেটা নিঃসন্দেহে অত্যন্ত আশার কথা, ভালো কথা। কিন্তু যখনই তারা একটা কিংস পার্টি হয়ে যাবেন তখন প্রশ্ন আসবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ ক্ষমতায় যারা থাকে, যেই থাকুন না কেন, তার দিকে সবার নজর থাকে এবং তাকে প্রশ্ন করা, তার কার্যক্রমকে নজরদারির মধ্যে রাখা সকলের দায়িত্ব এবং সেই জায়গাটায় গিয়ে অনেকেই হয়তো আটকে যান। তো আমরা আশা করছি কনসেনসাস কমিশন খুব সফল হবে। কিন্তু এই বৈঠকের একটা চিত্র খুবই অবাক করার বিষয়। এটার দোষ অবশ্য সরকারেরও না, কনসেনসাস কমিশনেরও না, এটার রাজনৈতিক দলগুলোর একটা সমস্যা। সেটা হচ্ছে যে আমরা জানি যে এই আন্দোলনে মেয়েদের অংশগ্রহণ ছিল ব্যাপক। বাংলাদেশের জনসংখ্যা ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা অনেক বেশি, কিন্তু এই সংলাপে ঐকমত্য পৌঁছবার জায়গায় যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় কমিশন বসলো সেখানে সেই অর্থে কোনো নারীর প্রতিনিধিত্ব দেখা গেল না। মানে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে সেই অর্থে কোনো নারী আছেন এমনটা আমরা দেখলাম না, সব পুরুষে সয়লাম। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে বিএনপির দিক থেকে সেটা যেভাবে ব্যাখ্যা করেন না কেন, তারা তাদের দ্রুত নির্বাচন চাইবার পক্ষে তাদের দিক থেকে যুক্তি আছে। জামায়াত সংস্কার চাইছে, কিন্তু এখানে একটা প্রশ্ন তোলা যেতেই পারে যে জামায়াত ইসলামের নিবন্ধন কিন্তু এখনও নেই। কাজেই এখন পর্যন্ত জামাত কিন্তু নির্বাচন করতে পারবার কথা না অফিসিয়ালি। তো সেই কারণেই কিনা জামাত একটু দীর্ঘসূত্রিতা মধ্যে সরকারকে নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে বা সরকারকে একটু বেশি সময় রাখতে চাইছে। অন্যদিক থেকে অনেকে মনে করেন যে এই সুযোগে জামাত নিজেদের লোকজনকে নানা জায়গায় বসিয়ে আসলে একটু সবকিছু পাকাপোক্ত করতে চাইছে। সো এর মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সরকারের জন্য কিন্তু অনেকগুলো খারাপ দিক আমরা লক্ষ্য করছি, যেটা হওয়া বাঞ্ছনীয় নয়। এবং সম্প্রতি আমরা জানি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস দুবাইতে গিয়েছিলেন, ইউনাইটেড আরব এমিরেটসে গিয়েছিলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওমানে গেছেন। মিউনিক সিকিউরিটি কনফারেন্স আপনারা জানেন পৃথিবীর মধ্যে অত্যন্ত পুরনো একটা অত্যন্ত বড় আন্তর্জাতিক সম্মেলন, সিকিউরিটি কনফারেন্স, যেখানে পৃথিবীর বহু দেশের নেতারা যান। বাংলাদেশের সরকার প্রধানরা আগে সেখানে বহুবার গেছেন, অনেকেই গেছেন। এবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা প্রধান উপদেষ্টাকে সেখানে দেখা গেল না, বরং তারা আরব আমিরাটস এবং ওমানকে বেছে নিলেন। এখানকার লাভ ক্ষতি কি সেটা আমরা জানি না কি হয়েছে, তবে দুজনে ইনভাইটেড ছিলেন আমি জানি এবং মেইন স্টেজে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বক্তব্য রাখবার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা সেটা ডিক্লাইন করেছেন। অন্যদিকে আমরা এটাও দেখি যে কিভাবে আসলে চারদিক থেকে, এর আগে আমি আলোচনা করেছি যে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড সহ ইউরোপের বহু দেশ কিন্তু যুক্তরাষ্ট্রটা যেমন সারা পৃথিবীব্যাপী, সুইজারল্যান্ড 3টা দেশকে বেছে নিয়েছে যাদের ফান্ড তারা এইড কাট
কাটিল করছে বা কেটে ফেলছে, সেখানে বাংলাদেশ কিন্তু সামনে চলে আসছে। নেদারল্যান্ডস চিন্তা করছে আস্তে আস্তে কীভাবে বাংলাদেশকে তাদের সহযোগিতা কমিয়ে ফেলবে। এরকম বহু জায়গায় বহু উদাহরণ আছে। যেমন সম্প্রতি আপনারা দেখবেন যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত বিশ্বখ্যাত ব্যবসায়ী ইলন মাস্কের নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প একটা ডিপার্টমেন্ট করেছেন, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। সেখানে তারা তাদের রাষ্ট্রীয় খরচ কমিয়ে আনবার জন্যে সারা পৃথিবী জুড়ে যে এইড দেয় তার $723 মিলিয়ন তারা কাট করে দিয়েছে, এবং তার মধ্যে $29 মিলিয়ন বাংলাদেশের কেটে দেওয়া হচ্ছে, যেটা মূলত বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি স্ট্যাক এর জন্য এই ফান্ডটা ছিল, সেই ফান্ডটা কিন্তু কেটে দিয়েছে। এবং বাংলাদেশ সম্পর্কে একটা ভাবমূর্তির সংকটও বাংলাদেশের তৈরি হচ্ছে, যেটা নিয়ে আমি অনেককেই দেখি যথেষ্ট উদ্বিগ্ন, যে বাংলাদেশ আসলে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়ার মধ্যে সেটা কি গণতন্ত্র উত্তরণ করতে চাইছে না বাংলাদেশ অন্য কোনো একটা জায়গায় আসলে চলে যেতে চাইছে, যেটাকে অনেকে অন্ধকারের যুগে বা পেছনে ফেরার কথাও বলছেন। নিঃসন্দেহে বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ, প্রায় 90% মানুষ এখানকার মুসলিমদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, সংস্কৃতি এখানে প্রধান থাকবে, এটা অবশ্যই থাকবে। এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এই মুসলিম আইডেন্টিটি রক্ষা অত্যন্ত জরুরি। যখন ভারতের প্রতিবেশী ভারত অত্যন্ত বড় দেশ, এবং যেখানে একটা ধর্মভিত্তিক সরকার বা ধর্মীয় পরিচয়ে থাকা রাজনৈতিক শক্তি দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আছে, এবং তাদের কালচারাল যে প্রভাব বাংলাদেশে, সেখানেও বাংলাদেশকে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের নিজস্ব একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছিল। সেই জায়গায় এই শক্তির যে প্রভাব বা মুসলমানদের যে প্রভাব সেটা হয়তো থাকতে পারে, কিন্তু বাংলাদেশ জন্ম হয়েছে একটা সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদার ভিত্তিতে, এবং সেখানে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষের সমান অধিকার থাকবে। আমরা যদি গণতন্ত্রের কথা বলি সেটাই থাকা উচিত, এবং সেটাই বাংলাদেশের আকাঙ্ক্ষা, জন্মের আকাঙ্ক্ষা, গত 53 বছরের নানান গণতান্ত্রিক সংগ্রামের আকাঙ্ক্ষা, যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ হবে, সকল সম্প্রদায়ের মানুষ এখানে সমানভাবে সমান মর্যাদায় নিয়ে থাকবে, এবং বাঙালির একটা নিজস্ব সংস্কৃতি আছে সেটাও এখানে থাকবে। অবশ্যই মুসলিম সংস্কৃতিরও এখানে চর্চা অবশ্যই একটা প্রধান ধারা হিসেবে থাকবে, কিন্তু এখানে কোনো উগ্র ধর্মান্ধ গোষ্ঠী জায়গা করে নেবে সেটা বাংলাদেশের মানুষ কখনই অ্যাকসেপ্ট করবে না, অতীতও করেনি। এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ হাজার বছর ধরে একসাথে মিলেমিশে এখানে আছে। কিন্তু আজকে সংকটটা কোথায় দাঁড়াচ্ছে দেখেন, আজকে সংকটটা দাঁড়াচ্ছে এই সরকার ক্ষমতায় আসবার পরে যে নারী ফুটবলাররা, মেয়ে ফুটবলাররা সবচেয়ে বড় সম্মান এনে দিল, তাদের খেলার মাঠে গিয়ে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। একজন অভিনেত্রী একটা শোরুম উদ্বোধন করতে যাবেন, সেখানে গিয়ে আক্রমণ করা হচ্ছে। এবং আপনি নানা বিষয় দেখা যাচ্ছে যে এই ধরনের চর্চা, নাটক, সিনেমা, গান বা সাংস্কৃতিক চর্চা, নারীদের অবাধ চলাফেরার ক্ষেত্রে নানা জায়গায় বাধা দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সরকার করছে বা সংগঠিতভাবে কেউ করছে? কেউ না কেউ তো করছে। এটা বন্ধ করার দায়িত্ব কার? সরকারের। আমি সাম্প্রতিককালে, আপনারা জানেন যে বাংলাদেশের নাটক, মঞ্চ নাটক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সময় এই মঞ্চ নাটক বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং এই মঞ্চ থেকেই বাংলাদেশের বড় বড় শিল্পী যারা টেলিভিশনের, এমনকি সিনেমারও, তারা বেরিয়ে এসছেন। কিন্তু সেই মঞ্চে নাটকের কি একটা অবস্থা আপনারা জানেন। যে আমি যদি ঢাকা মহানগর নাট্য উৎসব 2025 একটা করবার কথা ছিল, এই মহানগর নাট্য পরিষদ যে নাট্য উৎসবের আয়োজন করছিল, সেটা ফেব্রুয়ারির 15 থেকে 28 তারিখ পর্যন্ত ঢাকায় মহিলা সমিতি মিলনায়তনে হবার কথা, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। এখন হয়নি কেন, আমি কথা না বাড়াই, আমি শুধু এই নাট্য পরিষদের পক্ষ থেকে দেয়া একটা বিবৃতি আপনাদের পড়ে শোনাই। বিবৃতিতে বলা হচ্ছে, সম্মানিত দর্শক ও প্রিয় নাট্যকর্মী বৃন্দ, বাংলাদেশের থিয়েটার আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। কথা ছিল শত দর্শক ও নাট্যকর্মীরা যৌথভাবে 14 দিন ব্যাপী ফেব্রুয়ারি 15 থেকে 28 ঢাকা মহানগর নাট্য উৎসব 2025 উদ্বোধন করবেন। সে উপলক্ষে গত 2 মাস ঢাকার 85টি নাট্যদলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে গণ অর্থায়নে যখন উৎসবের সকল আয়োজন সম্পন্ন করেছেন, ঠিক তখন আমাদের জানানো হলো উৎসব বন্ধ করতে হবে। গতকাল দুপুর একটার সময় বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান যে রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করি। সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সাথে
আমরা তার অফিসে সাক্ষাৎ করি এবং উৎসবের বিস্তারিত তথ্য তাকে অবহিত করি, যদিও এ ধরনের আয়োজনের জন্য পুলিশ বা সরকারের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। আলোচনার পরও ওসি সাহেব আমাদের আশ্বস্ত করেন এবং আমরা নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়ে চলে আসি। উল্লেখ্য, গতকাল রাতে কে বা কারা অন্ধকারে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন থেকে উৎসবের সকল সাজসজ্জা খুলে নিয়ে যায়। এরপরও নাটকের স্বার্থে আমরা ওসি মহোদয়ের সাথে আলোচনা করি। বিগত দিনে দেশ নাটকের নিত্য পুরাণ নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শোয়ের মাঝ পথে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এর প্রতিবাদে নাট্যকর্মীরা যখন সমাবেশ করছিল তখন শ্রদ্ধেয় নাট্যজন মামুনুর রশিদ সহ উপস্থিত নাট্যকর্মীদের উপর যারা হামলা করেছিল, আজকের ঘটনা তারাই পুনরাবৃত্তি বলে আমরা মনে করি। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সকলের নিরাপত্তার কথা ভেবে আমাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার আয়োজন করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে যাচ্ছি। প্রিয় নাট্যকর্মী, দর্শকবৃন্দ, নাট্যশিল্পী আমাদের পরিচয় হলো আমরা রাজনৈতিক সচেতন মানুষ, কিন্তু আমরা যখন থিয়েটারে আসি তখন আমাদের পরিচয় আমরা শিল্পী। দল মতের ঊর্ধ্বে উঠে আমরা মানুষের কথা বলি আমাদের নাটকের মাধ্যমে। আজকের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আশাবাদী ঈদের ছুটির পর আবারও আমরা আসবো নাটক নিয়ে আপনাদের সামনে। আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন, কারণ দর্শকই আমাদের স্বজন, দর্শকই আমাদের প্রেরণা। ভালো থাকবেন, দেখা হবে থিয়েটারে।